আমি সীমা। আমার মা আমার ছোটবেলায় মারা যায়। তখন আমার বয়স 3 বছর। বাবার কাছে শুনেছি আমার মা খুব ভালো মানুষ ছিলেন। বাবা যেটুকু রোজগার করতেন তাতেই সুন্দরভাবে সংসার চালিয়ে নিতেন। কোন দিন কোন অভিযোগ করতেন না। সেই মার যে কিসের অভিমান হলো আর কার উপর কে জানে। সামান্য জ্বরেই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন আর আমাদের একা করে দিয়ে। মায়ের বাবা মা বেঁচে ছিলেন না। এক ভাই, কিন্তু তার সংসারেও টানাটানি চলতো। বাবাকে মামিমা বলল, কয়েকটা বছর তোমার মেয়েকে আমি মানুষ করে দেব, কিন্তু তার বদলে তোমাকে এক কাজ করতে হবে। বাবা জিজ্ঞেস করেছিল, কি কাজ? মামি বলল, আমার বোনকে বিয়ে করতে হবে। বাবা বলল, প্রথম কথা আমি আমার স্ত্রীকে এখনো ভালোবাসি, তাই কখনোই আর বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আর 2 নম্বর হলো, আমি আমার মেয়েকে তোমার কাছে কেন কারো কাছেই রেখে শান্তি পাবো না। মেয়ে আমার প্রাণ, আমার স্ত্রীর একমাত্র স্মৃতি। বাবা আমাকে একলাই মানুষ করতে থাকেন। একটা ছোট কাপড়ের দোকানে হিসাবপত্রের কাজ করত বাবা। বেতন কম ছিল, কিন্তু কোন রকমে চলে যেত আমাদের 2 বাপ মেয়ে। কিন্তু একদিন বাবার বন্ধু রঘু কাকা আমাদের বাড়িতে এল। আমাকে দেখে সে জিভ বের করে আমার যৌবন খেতে লাগলো। দূর থেকেই চোখ দিয়ে আমার বুকের খাজ, খোলা ঘাড় সব মনে মনে দূর থেকেই চেটে চেটে খেতে লাগলো। আমি পালিয়ে গেলাম। বাবা বলল, মা কাকাকে আর আমাকে 1 কাপ করে চা বানিয়ে দে। আমি ওড়নাটা দিয়ে আমার শরীর প্রায় ঢেকে কোন রকমে 2 কাপ চা বানিয়ে নিয়ে গিয়ে কোনো রকমে নামিয়ে দিয়েই পালিয়ে গেলাম আমার ঘরে। আমি সেদিন ভীত, আমি সেদিন সন্ত্রস্ত হয়ে পড়লাম। চা খাওয়ার পর শন কাকা আবার আমার ঘরে এসে হাজির হলো। আমি তখন ভয়ে কাঁপছি। আমার কাছে এসে আমার গাল দুটো টিপে বলল, খুব মিষ্টি। ভয় করছে। আমি কিছুই বললাম না। তখনও আমার বুক কাঁপছে। রঘু কাকা বলল, ভয় কি রে? তোর মতো মেয়েরা তো আমাকে দেখে ভয় করে না। তুই এত বড় হয়ে গেছিস, জানলে তো আমি তোর জন্য অন্য গিফট আনতাম। আজ চকলেটটাই নেই বলে প্যান্টের পকেট থেকে একটা বড় মতন ক্যাডবেরি চকলেট আমাকে দিতে গেলে আমি নিলাম না। তখন সে জোর করে আমার হাতে গুজে দিয়ে বলল, এত ভয় করলে হয়? এত সুন্দর মেয়ে কতই না বোকা। বলে আমার গালে একটা চুম নিয়ে বলল, খুব মিষ্টি। পরে আরো আসবো। শুধু চকলেট নয়, অন্য কিছু নিয়ে আসবো। কি পছন্দ করো? আমি চুপ করেই ছিলাম। শন কাকা বলল, ঠিক আছে, আজ একটা খেলাম, সেদিন আরো বেশি করে খাবো। বলে মৃদু হেসে বেরিয়ে গেল। আমি শুনতে পেলাম, বাবাকে বলছে, বুঝলে সত্য, তোমার মেয়েটা বড্ড মিষ্টি, তবে খুব ভীতু। ওকে ক্যারাটেতে ভর্তি করে দিতে পারতে। আচ্ছা, ঠিক আছে, আমি না হয় খোঁজ নিয়ে দেখব। বলেই সে চলে গেল। ও চলে যেতেই আমি গালটা মুছলাম। থুতু লেগেছিল। ওয়াশরুমে গিয়ে মুখে ভালো করে সাবান দিলাম। তারপর ওর দেওয়া চকলেটটা জানালার বাইরে ছুঁড়ে দিয়ে মনে হলো, যা আরাম পেলাম। মনে একখানা শান্তি এল। কিন্তু আবার এল সে বাবার বন্ধু। প্রথম দিন পরিচয় করিয়ে দেয়নি বাবা। এই নিয়ে আফসোস করছিল। বাবা শন কাকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলল, এ তোর রঘু কাকু। খুব ভালো লোক মা। যেমন তোর বাবা তোকে ভালোবাসে, তেমনি এই কাকুও তোর ভালো চিন্তা করে। এই দেখ, তোর জন্য নতুন দামি ড্রেস নিয়ে এসেছে। আমি তো মা এত দামি পোশাক তোকে কোনো দিন দিতে পারিনি মা, আর পারবো না বোধ হয় কখনো দিতে। তোর বাবা তো দোকানে কাজ করে। আমি বাবাকে জড়িয়ে ধরলাম। বললাম, আমার দামি জামার দরকার নেই বাবা, ভালো খাবারেরও দরকার নেই, আমি অনেক সুখে আছি। পাশ থেকে রঘু কাকা বলে উঠল, আরে শ্যামল, তুই চিন্তা কেন করছিস? আমি বলেছি না তোকে, আগামী 2-1 মাসের মধ্যেই আমাদের কোম্পানিতে তোকে ঢুকিয়ে দেব। সেখানে 20,000 টাকা স্যালারি পাবি। তাছাড়া আরো ওভারটাইম পাবি। তুই তো আবার খুব সৎ লোক, নইলে উপরেও বেশ কিছু জুটে যেত। আমি বাবাকে জড়িয়ে ধরে থেকেই বললাম, না বাবা, তুমি এমনিই ভালো আছো। তুমি আর কোথাও যাবে না, যেখানে কাজ করছো সেখানেই করবে। সেদিন জোর করে আমাকে একটা 5,000 টাকার জামা দিয়ে গেল রঘু কাকা। আমি একদিকে সেটা ছুঁড়ে ফেলে দিলাম। মনে মনে বললাম, আর কখনো যদি আমার জন্য কোন গিফট এনেছিস তবে মনে রাখবি যে সেই গিফট আমি বাইরে ড্রেনে ফেলে দেব। রঘু কাকা চলে যাওয়ার পর বাবা বলল, দেখলি তো লোকটা কত ভালো। নইলে পরের মেয়ের জন্য কি কখনো এত দামি জামা কিনে আনে? খুব ভালো লোক, দেখবি।
বাবা দোকানে কাজ করত, মাইনে খুব কম ছিল। আমাদের দুই বাবা মেয়ের সংসার কোন রকমই ঠিকই চলে যেত, খুব বেশি প্রয়োজন আমাদের ছিল না। কিন্তু একদিন বাবার চাকরি হয়ে গেল ওই রঘু কাকাদের কারখানায়। ও হলো ওই কারখানার ইউনিয়নের নেতা। ওর কথায় সব হয়, নইলে 40 বছর বয়সে বাবার কি চাকরি হওয়ার কথা। বাবা খুব খুশি হয়ে গেল, হাতে মোটা বেতন আসতে লাগলো। বাবার খুশিতে আমিও খুশি ছিলাম, তবে খুশি ছিলাম না রঘু কাকার আমাদের বাড়িতে অনেক বেশি যাতায়াত বেড়ে যাওয়ায়। ভালো লাগতো না লোকটাকে, কিন্তু বাবার খুশি এনে দেওয়া লোকটাকে বাড়িতে আসতে বারণ করতে পারতাম না, কারণ বাবা তাতে নিজের অসম্মান দেখত। হঠাৎই বাবার শিফট ডিউটি হয়ে গেল কারখানায়। বাবা ডিউটি যাবার সময় রোজ বলে যেত, ভিতর থেকে দরজা লাগিয়ে দে মা, খুব ভালো করে বন্ধ করবি দরজা, নইলে আমার চিন্তার শেষ থাকবে না। আমি দরজা বন্ধ করেছিলাম, কিন্তু ঠিক রাত তখন 10টা বা 10:30 হবে, দরজায় টোকা পড়ল। আমি ভয় পেয়ে গেলাম, দরজা না খুলে চুপ করে রইলাম। আবার টোকা পড়লো, আর অবশেষে ডাক, রঘু কাকার ডাক। সীমা খোল, অন্য কেউ নয়, আমি রঘু কাকা। আমি বললাম, আপনি ফিরে যান। রঘু কাকা বলল, আমি তোমার ভালোর জন্যই এসেছি। না, আমার ভালোর দরকার নেই, আপনি ফিরে যান। তখন রঘু কাকা বলল, তোমার বাবা শ্যামলের জন্যই তো এসেছি। মানে, তোমার বাবা হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তোমাকে দেখতে চাইছে। আমি ঘাবড়ে গেলাম, বললাম, কি হয়েছে বাবার? দরজাটা খোলো, তোমাকে তো যেতে হবে। আমি আর কিছুই না ভেবে দরজাটা খুললাম, আর খুলতেই জোর করে ঢুকে আমাকে ধরে ভিতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। বললাম, কি হলো, হাসপাতাল না গিয়ে কেন এইভাবে কেন আমাকে ভিতরে টেনে নিয়ে যাচ্ছেন? চল ভিতরে, তোর বাবা ঠিক আছে। বলেই রঘু কাকা আমাকে টেনে নিয়ে চলে গেল আমার বাবার বেডরুমে, আর নিয়ে গিয়ে আছড়ে ফেলে দিল আমাকে বাবার বিছানায়, আর তারপর আমার কাপড় জামা খুলতে লাগলো। আমি বললাম, কি করছেন কাকা? আপনি তো আমার বাবার বন্ধু, প্লিজ আমাকে ছেড়ে দিন। ছাড়ো কি রে, তোর বাবাকে চাকরি করে দিলাম, এত টাকা বেতন পাওয়ার ব্যবস্থা করে দিলাম, এমনি এমনি নাকি? প্লিজ, আপনি আমার বাবার বন্ধু, বাবার মতোই। এই চুপ, আমি তোর বাবার বন্ধু, বাবার মতোই, কিন্তু বাবা নই। আমি প্রথম দিন থেকেই তোকে দেখেছি, সেদিন থেকেই আমি ভিতর থেকে তোকে পাবার জন্য ছটফট করছি। এই রকম সুন্দরী সরসী মেয়েকে কতদিন যে পাইনি। তারপর আমাকে নগ্ন করে নিজেও সব পোশাক খুলে ছুঁড়ে ফেলে দিল আর আমার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ল। আমি কাঁদতে লাগলাম। রঘু কাকা বলল, দূর শালি, কাঁদলে কিছুই লাভ হবে না, শুধু মজা নে, ভালো লাগবে। তারপর আমার সমস্ত শরীর রক্তে ভাসিয়ে দিয়ে শান্ত হলো। সকালে যাবার সময় আমার হাতে একটা দামি সেলফোন ধরিয়ে বলল, এটা কাল রাতে আমাকে খুশি করার জন্য দিলাম, আমি তোর সঙ্গে যোগাযোগ রাখবো এই ফোনের মধ্যে দিয়ে। আর হ্যাঁ, যদি বাবাকে বা আর কাউকে কিছু বলেছিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, তোর কোন ক্ষতি করব না। তোর বাবা একদিন ট্রাকের তলায় চাপা পড়ে যাবে। আমি ভয়ে বাবাকে কিছুই আর বললাম না। পরে রঘু কাকা রোজ যখন তখন আসতে লাগলো, আর আমিও আসক্ত হয়ে পড়লাম। একদিন যদি না পেতাম তাহলেই আমি টের পেতাম যে আমার ভিতরে যেন একটা আগুন জ্বলছে। যতক্ষণ না পেতাম ততক্ষণ আমার অসহ্য লাগতো, মনে হতো সামনে যে কাউকে পাবো বুকের উপর টেনে নিব। এমনকি বাবাকেও মনে হতো সামনে একজন পুরুষ তো আছে, ওর নিচেই শুয়ে পড়ি। কিন্তু সেটা আর সম্ভব হয়তো না, কারণ আমার বাবা তো ছিল আমার বাবা মাত্র। বাবার কাছে যেতাম পুরুষ মানুষের লোভে, কিন্তু ফিরে আসতাম একদম শান্ত হয়ে, একজন সন্তান হয়ে, বাবার একমাত্র মেয়ে হয়ে। আর নিজের ঘরেই বিছানায় উপুর হয়ে শুয়ে পড়তাম। যখন অস্থির হয়ে উঠতাম, সহ্য করতে পারতাম না আমার শরীরের আগুনের জ্বালা, অবশেষে আমি ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে সর্বস্ব খুলে দাঁড়িয়ে পড়তাম। কিন্তু একদিন যখন রঘু কাকা আর আমি খুব খারাপ অবস্থায় ছিলাম, আর এমন সময় বাবা এসে হাজির। তার ঘরে আমাদের ওই অবস্থায় দেখেই কিছুক্ষণ দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তারপর গর্জে উঠলেন, সীমা। আমি চমকে উঠলাম, উঠে দাঁড়ালাম, লজ্জায় সংকোচে ভয়ে মুখটা নামিয়ে পিছন ফিরে দাঁড়ালাম। বেড কভারটা যে গায়ে জড়িয়ে নেব সেটাও মাথার মধ্যে এলো না। তুই এ কি করলি মা? উদ্ধৃতি চিহ্ন বলে বাবা বসে পড়লেন। তারপর রঘু কাকাকে বললেন, তুই আমার বন্ধু হয়ে আমার মেয়েকেই ছি ছি ছি,
আমার ঘেন্না করছে তোদের, বলেই হঠাৎ বাবা রঘু কাকার মুখে একটা ঘুষি মারল। বাবা সহজে রাগে না, কিন্তু আজে কি করে ফেললো যে এই রঘু কাকাকে ঘুষি মারল। রঘু কাকার মাথা গরম হয়ে গেল, বাবার গলা টিপে ধরল, বলল, খবরদার, আর একটা কথাও বলবি না, তাহলে তোর আর তার সঙ্গে তোর মেয়ের জানে মেরে দেব। তোকে এত কিছু দিয়েছি আমি, তোর কথা বলার সাজে নাকি আমার উপর? কেউ কাউকে কিছু এমনি দেয়? তখন নেবার সময় মনে ছিল না তোর, যে কিছু দিলেই কিছু নেবে? বাবার চেয়ে রঘু কাকার ক্ষমতা অনেক বেশি। আমি একটা জামা ততক্ষণে পরে নিয়েছিলাম। আমি বাবার কাছে এসে বাবাকে সরিয়ে নিয়ে বললাম, ভুল হয়ে গেছে বাবা, ক্ষমা করে দাও, আর কখনো এসব করব না। বাবা আমাকে ঠেলে দিয়ে বলল, ছি, লজ্জা হচ্ছে তোকে দেখে আমার। এরপর বাবার মনে কি হলো কে জানে, দেওয়ালে টাঙানো মায়ের ফটোটা নামিয়ে নিজের ব্যাগে ভরে বাড়ি থেকে চলে যাচ্ছিল। আমি গিয়ে বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে থাকতে বললাম। বাবা থাকতে চাইল না, তবে বলল, তুই যদি যেতে চাস আমার সঙ্গে তো চল, আমরা আর এখানে থাকবো না। আমি বাবার সঙ্গে যেতে গেলে রঘু কাকা আমাকে আটকে দিল। তুই কোথায় যাবি? তোকে আমি যেতে দেব ভেবেছিস? আমি চিৎকার করে বললাম, আমি বাবার সঙ্গে যাব, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু সেই পাষণ্ড বাবাকে জোর করে ঘাড় ধাক্কা দিয়ে তার নিজের বাড়ি থেকেই বের করে দিল। আমি কাঁদলাম, অনেক কাঁদলাম, কিন্তু আমার কান্না না শুনে সেই পাষণ্ড আমাকে আবার বিছানায় ফেলে মত্ত হয়ে উঠল কাম নেশায়। আর আমি তখন মনে মনে প্রতিজ্ঞা করছিলাম এর প্রতিশোধ আমি তুলবই। এরপর আমি স্কুল যাওয়ার পথে একজনকে ভালোবেসে ফেললাম। ছেলেটা আমার চেয়ে বছর দুয়েকের বড়। ওর সঙ্গে প্রেম চালিয়ে যেতে লাগলাম লুকিয়ে লুকিয়ে। আমার মধ্যে তো সতীপনা রত আর কিছুই বাকি ছিল না। ছেলেটার নাম সুখেন। সুখেনকে আমি আমার ভালোবাসার সঙ্গে সঙ্গে শরীর দিলাম। ও আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে লাগলো। সে যখন আমার জন্য পাগল হয়ে উঠল ঠিক তখন আমি ওকে বিয়ে করতে বললাম। ও রাজি হলো, কারণ রাজি না হয়ে ওর উপায় ছিল না। কথায় বলে যে মেয়েরা 64 কলা জানে। তোমরা যারাই আমার কথা শুনছো, তাদের মধ্যে যারা মেয়ে, তারা বুঝতে পারবে যে আমি কথাটা সত্যি বলছি কিনা। মেয়েরা ভালো যেমন বাঁচতে পারে তেমনি প্রতিশোধও নিতে পারে। সুখেনকে বিয়ে করা ছিল আমার প্রতিশোধ নেওয়ার দ্বিতীয় ধাপ, কারণ আমার প্রথম ধাপ পূর্ণ হয়েছিল তাকে ভালোবেসে। সে আমাকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে গেল। সুখেনের মা আমাকে বরণ করে নিল। আমি যখন যাই তখন ওর বাবা বাড়িতে ছিল না। শুনেছিলাম ছেলের বউয়ের জন্য নাকি গয়না কিনতে গেছে। শাশুড়ি মা তো আমাকে মুখ দেখা বাবদ সোনার গলার হার দিলেন। আমি প্রণাম করে আশীর্বাদ নিলাম। শ্বশুর বাবার কাছ থেকেও প্রণাম করেই আশীর্বাদ নিব। কিন্তু আমি মনে মনে হাসছিলাম, শ্বশুর বাবা আমাকে মেনে নেবেন তো? সন্ধে বেলায় তিনি এলেন। আসার পর যখন মুখ দেখলেন ছেলের বউয়ের, আঁতকে উঠলেন তিনি। তুমি, বললেন আমার শ্বশুর বাবা। সকলেই বলল, তুমি চেনো একে? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, না মানে। তিনি কিছুই বলতে পারছিলেন না, আমতা আমতা করছিলেন। আমি বললাম, আরে কাকা, আপনি সুখেনের বাবা? জানতাম না তো। সুখেন তো বলেইনি আমাকে। এরপর আমি সকলেকে বললাম, রঘু কাকা হচ্ছেন আমার বাবার বন্ধু, খুব ভালো বন্ধু। সকলেই বলল, বাহ, তাহলে তো খুব ভালো হলো, চেনা জানা মেয়ে। আমি মনে মনে হাসলাম, মনে মনেই বললাম, এই শুরু হলো রঘু কাকা, এবার দেখো কি মজাটাই না হয়। আর কানে কানে বললাম, কি ক্ষতি, আমি তো তোমার কাছে থাকবো। কিন্তু তুমি তো এখন ছেলের বউ, মেয়ের মতো। কিন্তু মেয়ে তো নই, বলে আমি রঘু কাকার কথাই তাকে ফিরিয়ে দিলাম। রঘু কাকা বলল, আচ্ছা, কেউ যেন কিছু জানতে না পারে, আস্তে আস্তে সব ম্যানেজ করতে হবে। একদিন সুখেন বাইরে গেছিল ব্যবসার একটা কাজে। ওহ, বলাই হয়নি যে সুখেন নিজে একটা ব্যবসা করত। চাকরির মোহে না থেকে সে নিজেকে ব্যবসায়ী হিসাবেই বেশি পছন্দ করত। তো সেই রাতে আমি রঘু কাকাকে ডাকলাম, আর এদিকে আগেই শাশুড়ি মাকে জানিয়ে রাখলাম যে শ্বশুর আমার উপর অত্যাচার করার চেষ্টা করে। আমি দুবার কোন রকমে বাঁচিয়ে নিয়েছি, কবে পর্যন্ত পারবো জানি না মা, আপনি রক্ষা করুন। শাশুড়ি মা তো রেগে গেলেন, বললেন যে ওর স্বামীর মতো এত ভালো মানুষ আর কোথাও হয় না। রঘু কাকা আমার কাছে এসে আমার উপর ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল, কারণ কদিন সে ঘরে ছেলে থাকায় আমার কাছেই ঘেঁষতে পারেনি। এবার আর তরস হইল না যেন। আর আমি চিৎকার করতে লাগলাম, ছাড়ুন ছাড়ুন, কি করছেন,
আপনি যে আমার বাবার মতো। আর আমার চিৎকার শুনে শাশুড়ি মা এসে গেছেন ঘরের ভিতরে। কি হচ্ছে কি? ছেলের বউ কেউ ছাড়লে না বলেই ধপ করে মাটিতে পড়ে গেল। আমাকে ছেড়ে রঘু কাকা হাসপাতালে নিয়ে গেল আমার শাশুড়ি মাকে। ডাক্তার বললেন যে তিনি গভীর শোক পেয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন। শাশুড়ি মারা যাওয়ার পরও রঘু কাকা আমাকে ছাড়তে চায়নি। আমি মৌকা পেয়ে গেলাম। সুখেন বাড়িতে এসেছিল। আমি সুখেনকে বললাম, সুখেন, তোমার বাবা আমার দিকে কুঞ্জর দিচ্ছে। হতেই পারে না, আমার বাবা খুব ভালো লোক। তুমি বাড়ির মধ্যে কোন জায়গায় লুকিয়ে থাকবে, আমি তোমাকে প্রমাণ দেব। আমি বললাম। সুখেন বলল, এরকম হলে বাবাকে খুন করে দেব। বললাম, খুন নয়, বুঝিয়ে বলো যে আমি ওর ছেলের বউ, আমার সঙ্গে এরকম করতে নেই। না, আমি এসপার কিংবা ওসপার করে ছাড়ব। সুখেন লুকিয়ে রইল। আর রঘু কাকা তার অভ্যাস মতো আমাকে একেবারে বিছানায় পেরে ফেলল। আর তারপর কিছু করতে যাওয়ার আগেই সুখেন এসে হাজির হলো। আর চিৎকার করে উঠল, বাবা, তুমি কি করছো আমার বউয়ের সঙ্গে? রঘু কাকা আমাকে ছেড়ে উঠে গেল। রঘু কাকা কিছু বলার আগেই সুখেনের হাতে ছুরি দেখতে পেল। বলল, আমাকে ছুরি মারবি? আমি তোর বাবা। সুখেন বলল, না, তোমাকে কেন মারবো? আমি আজ বুঝে গেছি যে তুমি একটা পাষণ্ড। বলেই সে নিজের পেটেই ছুরিটা বসিয়ে নিল। ওকে হাসপাতালে পৌঁছানোর আগে রাস্তাতেই আমি বিধবা হয়ে গেলাম। পুলিশ এসে ধরল রঘু কাকাকে। সমস্ত প্রমাণ এবং আমি সাক্ষী দিলাম। রঘু কাকার আজীবন জেল যেতে হলো। এইভাবে সমস্ত পরিবারটাকে ধ্বংস করে আমি বাবার খোঁজে বেরিয়ে পড়লাম। আমি জানতাম যে বাবা আমাদের গ্রামের বাড়ি যাবে, আর সেখানে গিয়ে বাবাকে পাগলের মতো অবস্থায় বাবাকে আবিষ্কার করলাম। পায়ে ধরে ক্ষমা চাইলাম। বাবা আমাকে চিনতে পারল না। কিছুদিন যত্ন করা এবং ডাক্তার দেখানোর পর বাবা কিছুটা সুস্থ হলেন। আমাকে ক্ষমা করলেন। আমার চোখে জল চলে এলো। বাবা মা সন্তানকে কখনো ক্ষমা না করে থাকতে পারেন না। আর বাপ মেয়েতে থাকতে লাগলাম আগের মতোই। কিন্তু একদিন গ্রামেরই একজন ভদ্রলোক তার স্ত্রী মারা যাওয়ায় তার একটা 2 বছরের মেয়েকে মানুষ করার জন্য আমাকে বিয়ে করতে চাইলেন। বাবা অনুমতি দিলে আমি বিয়ে করলাম। এখন স্বামী, সন্তান আর আমার বাবাকে নিয়ে আমি সুখে আছি। আর এইভাবেই আমি আমার জীবনের ঘটে যাওয়া অত্যাচারের প্রতিশোধ নিলাম।